আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। ব্র্যান্ড ক্যানভাস প্রেজেন্টস দ্য হাসলার শো এপিসোড 5 এ আপনাদের সবাইকে স্বাগতম জানাই। মোহাম্মদ ফারুক নাহিদ এবং আমার সাথে আজকে কোস্ট হিসেবে উপস্থিত আছেন। আমি রেহনুমা জয়ী। ওকে, এবং আমাদের আজকে গেস্ট হিসেবে উপস্থিত আছেন দ্য স্টোরির ফাউন্ডার তাহমিনা ইসলাম তাইমা আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা দুজন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। এবং আমরা আজকে স্টোরির গল্প শুনবো। তামিমা আপুর গল্প শুনবো, কিভাবে স্টোরি শুরু হয়েছিল। সো আমি ফার্স্টে আড্ডায় চলে যাই। আমরা হুম। তো ফার্স্ট কোশ্চেন ডেফিনেটলি দ্য স্টোরিকে নিয়ে, যে দ্য স্টোরি কিভাবে দাঁড়ালো, বা প্ল্যানটা কবে থেকে, এবং এর পিছনের গল্পটা একটু বড় করে জানতে চাই একদম শুরু থেকে। মানে দ্য স্টোরির আচ্ছা। স্টোরিটা জানতে চাই আর কি। হুম হুম হুম। আচ্ছা। আচ্ছা, তো দ্য স্টোরির স্টোরি নাইস। আচ্ছা, তো দ্য স্টোরির স্টোরিটা শুরু হয়েছে বলা যায় আসলে মোটামুটি 2021-22-এর দিকে বলা যায়, করোনার পর থেকে আসলে। তো শুরুতে হচ্ছে আমিও ওই সময়টার অপেক্ষা করছিলাম যে সবকিছু যখন পারফেক্ট হবে তখন যে হচ্ছে একটা এটা ফাইনালি আমি স্টার্ট করব। তো যেটা শুরুতে থাকে যে আমার খুব একটা কনফিডেন্স ছিল না। আমি বুঝতেছিলাম না যে আমি কি জিনিসটা একা স্টার্ট করব নাকি আমার ফ্রেন্ড বা কাউকে নিয়ে স্টার্ট করব। অনেক জল্পনা কল্পনার পরে আমার মনে হয়েছে ধুর, আমার মাথায় যেটা আছে জাস্ট লেটস স্টার্ট আর কি, একটা ফার্স্ট স্টেপ নেই, পরেরটা পরে দেখা যাবে কি আর আছে। তো এইটা থেকে হচ্ছে বেসিক্যালি দা স্টোরির এভাবে শুরু হয়েছে যাত্রাটা। এখন বলি যে হচ্ছে দা স্টোরি কেন, মানে একটা ক্লোদিং ব্র্যান্ড কেন, অন্য কোনো কিছু না কেন। সো যেহেতু এখানেও হচ্ছে একটা ফিমেল হোস্ট আছে, ও প্রবাবলি হচ্ছে এগ্রি করবে। সেটা হচ্ছে আমাদের মেয়েদের মধ্যে ইন্ডিয়ান বা পাকিস্তানি জামা কাপড়ের প্রতি হচ্ছে একটা আলাদা বলা যায় ক্রেজ থাকে। যে ধরো হচ্ছে একটা সেম রেঞ্জের একটা পাকিস্তানি জামা আর একটা বাংলাদেশি জামা, উইল গো ফর দ্য পাকিস্তানি ওয়ান। তো এইটার পিছনে কারণটা, এন্ড আমি নিজেও আসলে ওই দলেরই একজন। তো এইটার পিছনে একটা কারণ হচ্ছে পাকিস্তানি বা ইন্ডিয়ান ড্রেস গুলার হচ্ছে তোমার কাটিং প্যাটার্নস, এই জিনিসগুলো না একটু অন্যরকম থাকে, এন্ড যেটা হচ্ছে আমাদের খুব ভালো লাগে বা কমফোর্টেবল লাগে খুব। তো বাট এত কিছুর পরেও যে জিনিসটা খুব মিসিং থাকে আমার মনে হয়েছে ইন্ডিয়ান বা পাকিস্তানি ড্রেসগুলোতে, সেটা হচ্ছে প্রাইস তো অনেক থাকে, খুবই স্বাভাবিক যেহেতু হচ্ছে আমাদের লোকাল না বা শিপমেন্ট ফিস থাকে এন্ড এভরিথিং, বাট কোয়ালিটির দিক থেকে অনেক কিছু, অনেক মানে খুব একটা ভালো থাকে না কোয়ালিটি। তা আমার মনে হয়েছে আচ্ছা, তো আমার কি দরকার, কোয়ালিটি দরকার, ওদের প্যাটার্ন বা ফিটিংটা যেরকম ওই জিনিসগুলো দরকার। তো আমি সবকিছু একসাথে করে আমি নিজে কিছু একটা স্টার্ট করি, এন্ড যেটা পুরোপুরি বাংলাদেশেই হবে। এই চিন্তা থেকে বেসিক্যালি দা স্টোরিটা শুরু করা। এন্ড তারপর আমার মানে মোটামুটি একটু প্ল্যান দাঁড় করানোর পর মনে হয়েছে আচ্ছা, এটার সাথে আমার একটা রিয়েল প্রবলেমও সলভ করতে হবে, শুধু ক্লোদিং প্রবলেম সলভ করলে তো হচ্ছে না, যেহেতু এটার সাথে অনেকেই কানেক্টেড থাকবে। সো হোয়াট ক্যান বি রিয়েল প্রবলেম যেটা আমি দা স্টোরির থ্রুতে সলভ করবো। সো আমি জানি না এটা তোমরা এগ্রি করবা কিনা, যে প্রতিটা এলাকায় কিছু ছোট ছোট এলাকা থাকে, মানে ধরো থাকে না চিপার গলি, এই টাইপের আর কি। তো ওই চিপা চাপার গলিতে অনেক টেইলর আন্টি কিংবা আঙ্কেল থাকে, যারা খুব রেয়ারলি কোনো ধরো অর্ডার পায়, কারণ ওখানে মানুষজন ওরকম জানে না যে আচ্ছা উনি ভালো এক্স্যাক্টলি। বানায়। এক্স্যাক্টলি। সো মানে মানুষ মনে করে কি আরে এই চিপায় উনি কি দোকান দিচ্ছে, উনি আর কেমনই বা বানাবে, তো কেমন ওনার বানাবো, কোয়ালিটি এক্স্যাক্টলি, ভালো হ্যাঁ। হবে না, আমরা হচ্ছে একটা বড় দোকানে যাই। তো এইটা আমি আসলে আমার মাথায় হুট করে আসছে তা না, আমি নিজে হচ্ছে আমি যেখানে থাকি এটার পাশে এরকম একটা গলি, এরকম একটা গলি আছে আর কি। তো ওখানে আমি খুব র্যান্ডমলি একদিন হাঁটতে যে হচ্ছে এরকম বেশ কিছু দোকান দেখছি টেইলার, এন্ড খুবই ছোট আর কি। মানে ধরো হচ্ছে যাদের টাকা পয়সা আছে তারা জীবনেও ধরো ওই টেইলার্সে যে বলবেন আমাকে একটা জামা বানায় দেন, এরকম হুম, খুবই হুম। চিপা। তো আমি তারপর হচ্ছে ওদের সাথে যে কথা বললাম, এবং পরে হচ্ছে ওদের সাথে বেসিক্যালি আমার দা স্টোরির যাত্রাটা শুরু হয়েছে। তো কেউ, আমি Great. এখনো তো কেউ জানে না এটা, তো আমি আজকে তোমাদের প্রোগ্রামের থ্রুতে বলি। সো বেসিক্যালি দা স্টোরির যারা হচ্ছে টেইলর বা আর্টিজানস যারা, ওরা হচ্ছে বেসিক্যালি ওরাই, যাদের খুব ছোট্ট একটা চিপা গলিতে হচ্ছে ওদের দোকান। তো ওরা হচ্ছে আচ্ছা। দা স্টোরির টেইলার্স। এখন ওরা আমার দা স্টোরির থ্রুতে আলহামদুলিল্লাহ অনেক মোটামুটি একটা ভালো ইনকাম করতে পারে, অ্যাটলিস্ট আগের থেকে বেশি অর্ডার পায়।
এবং ধরো ওদেরকেও দা স্টোরি এভাবে হেল্প করে, দা স্টোরির প্রোডাক্টস গুলো যখন ওদের ওখানে টাঙানো থাকে তখন ধরো মানুষজনও দেখে যে আচ্ছা না এখানে তো ভালো প্রোডাক্টস বানানো হচ্ছে, সো মেবি এই মহিলাটা বা এই লোকটা ভালো প্রোডাক্টস বানায়, তো দে আর গেটিং মোর অর্ডার্স। সো এটাই দা স্টোরি, আসলে হচ্ছে অনেকগুলো মানুষের স্টোরি মিলে একটা স্টোরি আর কি। অ্যামেজিং আপু, অনেক সুন্দর করে গুছিয়ে বলেন। এবং আমরা এখান থেকে একটা জিনিস শিখতে পারলাম যে আমরা যখন অনেক চাকচিক্য দেখি বা হুম হুম গুলশান হুম। বনানীর কোনো দোকান দেখি, আমরা সেখানে এক্স্যাক্টলি মুখিয়ে পড়ি এক্স্যাক্টলি। বিশ্বাসযোগ্য। বাট সেই গুলশান হুম বনানীর আড়ালে গিয়েও ছোট চিপা চাপা থেকেও যে একটা নতুন গল্প, একটা ব্র্যান্ড ক্রিয়েট হইতে পারে, হুম দা হুম স্টোরি হুম সেই দৃষ্টান্ত রেখেছে। এটা বলার মতন একটা গল্প। অ্যামেজিং হুম। জার্নি, থ্যাংক ইউ সো মাচ থ্যাংক আপু। ইউ জয় থ্যাংক কাছে চলে যাই। ইউ। হ্যাঁ আপু, তো আমি আপনাকে ইয়েস। প্রথমে এই লাইভের প্রথমে বলছিলাম যে আপনি কি স্টোরির জামা পরে আছেন কিনা, তো আমরা আর আমাদের দর্শকরা দেখতে পাচ্ছি যে পরে আছেন। তো এখন আপনার পেজ দ্য স্টোরির ট্যাগলাইন হচ্ছে স্টাইল ক্রিয়েট অ্যান্ড ইন্সপায়ার। তো আপনি এইটা দিয়ে মানে কি মেসেজ দিতে চাচ্ছেন দর্শকদের, এইটুকু আমার একটু জানার ইচ্ছা ছিল। আচ্ছা, স্টাইল ক্রিয়েট অ্যান্ড ইন্সপায়ার এটা দেওয়ার পিছনে কারণটা হচ্ছে যে আমি শুধু যেটা আমি বললাম যে আমি শুধু ধরো ক্লোদিং ব্যাপারটার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই নাই। সো আমি চাচ্ছিলাম যে আচ্ছা যেহেতু আমার প্রোডাক্ট ডেফিনেটলি ক্লোদিং রিলেটেড হচ্ছে, সো এইটার থ্রুতে আর কি কি আমি করতে পারবো। তো স্টাইল জিনিসটা না আসলে এক একজনের কাছে এক এক রকম। সো আমার আমি এই ওপিনিয়নটার সাথে আসলে অনেকে এগ্রি করবে না। সো আমার কাছে বাংলাদেশের মানুষ যখন বলে যে হচ্ছে আহ বাংলাদেশের কালচার আমি তুলে ধরতেছি, বা মানে কোনো একজন র্যান্ডম মানুষ যখন এটা বলে, সো আমার অলওয়েজ একটা জিনিস খুব মনে হয় যে আচ্ছা বাংলাদেশের কালচারটা কি। তো মানুষজন না এখন হচ্ছে ওয়েস্টার্ন কালচার অনেক বেশি ফলো করে। সো ওরা যতই মুখে বলুক যে আচ্ছা আমি তো বাংলাদেশি কালচার ফলো করতেছি, বাংলাদেশের আসলে কোনো কালচারই নাই। কেন নাই? কারণ পোশাক আশাকের দিক থেকে অন্তত ওরা শুধুমাত্র ধরো ইন্ডিয়ার একটা, ইউএস এর একটা, অমুক দেশ তমুক দেশ সবকিছু মিলে না একটা মার্চ করে একটা স্টাইল ক্রিয়েট করে, একজন বলে যে হ্যাঁ এটা বাংলাদেশের কালচারের সাথে যায়, সো আই এম ফলোইং ইট। এই জিনিসটা আমার একদমই পছন্দ না। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত হচ্ছে আমি দেখি অনেকে হচ্ছে খুব দেশি জামা কাপড়ের মধ্যে একটা ওয়েস্টার্ন স্টাইল নিয়ে আসতেছে বা ওয়েস্টার্ন প্যাটার্ন নিয়ে আসতেছে। তো এই জিনিসগুলো আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য না আসলে। তো আমার কাছে মনে হচ্ছে আচ্ছা তুমি এরকম ভাবে আমার দা স্টোরি থেকে তোমরা যারা ড্রেস কিনবা, সো স্টাইলটা এমন করো যেটা এমন না যে খুব লাইক মানে খুব দেশি হইতে হবে, বা মানে খুব হিজাব করতে হবে তোমাকে, খুব একদম আহ মানে আহ তুমি হচ্ছে মনে করবা যে খুব সেকেলে টাইপের হচ্ছে, এরকম না। তুমি স্টাইল করো বাট ইন আ গুড ওয়ে, যেটা অ্যাকচুয়ালি অন্যকে হচ্ছে গুড ওয়েতে বা ভালো একটা দিকে হচ্ছে ইন্সপায়ার করবে। আচ্ছা ওই স্টাইলটা করতেছে, আচ্ছা আমি ওই স্টাইলটা করে দেখি, যে স্টাইলটা অ্যাকচুয়ালি ইন্সপায়ার করবে মানুষকে। তো ওই জায়গা থেকে হচ্ছে স্টাইলটা দেওয়ার, ক্রিয়েটটা দেওয়া মূলত হচ্ছে যে যেহেতু হচ্ছে যেটা আমি বললাম যে যারা আমার দা স্টোরিতে আর্টিজান যারা আছে বা টেলার যারা আছে, ওদের জন্য আমি একটা আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি একটা জব অপরচুনিটি ক্রিয়েট করার, যে ওরা যেন আরো অর্ডার পায় বা ওরা যেটাই করতেছে সেটা যেন অনেক ভালো মতো আর একটু বড় পরিসরে করতে পারে। তো ওই জায়গাটা থেকে আসলে ওই ক্রিয়েট ওয়ার্ডটা হচ্ছে দেয়া। আর ইন্সপায়ার হচ্ছে এই দুইটা মিলায় আর কি দেয়া, যে তুমি যেভাবে স্টাইল করতেছো ওইটা যেন আরেকজনকে ইন্সপায়ার করে ইন এ গুড ওয়ে, যে আমি ওইভাবে স্টাইল করব। আর যেহেতু হচ্ছে তুমি একটা কাজও করতেছো, ক্রিয়েট করতেছো কিছু, তোমার ওই ক্রিয়েশনটাও যেন মানুষকে ইন্সপায়ার করে কোনো একটা কিছু করার জন্য। তো এই সব কিছু আসলে একসাথে করে হচ্ছে এই ট্যাগলাইনটা দেয়া, যে স্টাইল ক্রিয়েট অ্যান্ড ইন্সপায়ার। আপু অসংখ্য ধন্যবাদ এই ট্যাগলাইনটা বুঝিয়ে দেওয়ার জন্য, যে স্টাইল ক্রিয়েট অ্যান্ড ইন্সপায়ার। আর কি শুনে আমার এবং আমার দর্শকদের অবশ্যই ভালো লেগেছে। এবার আমরা হচ্ছে ফারুকের কাছে আবার চলে যাচ্ছি। ওকে, আচ্ছা আপু, স্টোরির গল্প শুনলাম, দেন আপনার স্টোরি যে পেছনের গল্প সেগুলো শুনলাম। তো এবার শুনতে চাই যে আপনি তো কর্পোরেট ওয়ার্ল্ডেও কাজ করেছেন, 10 মিনিট স্কুলের মতো প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন। তো এই 10 মিনিট স্কুল বা কর্পোরেট ওয়ার্ল্ডের এই অভিজ্ঞতাটা আপনার ব্র্যান্ড ক্যানভাস ক্রিয়েট করার ক্ষেত্রে, বা এই অভিজ্ঞতাটা আপনার স্টোরি ক্রিয়েট করার ক্ষেত্রে, বা এই পেছনে যে আপনার এত পরিশ্রম বা এতগুলো মানুষকে নিয়ে একসাথে কাজ করার এই মানে কতটা অনুপ্রাণিত করেছে আসলে কর্পোরেট ওয়ার্ল্ডের এই অভিজ্ঞতা? আচ্ছা, অনেক অনুপ্রাণিত করেছে আসলে। টু বি অনেস্ট আমি এটা সবসময় বলি, পাবলিকলি অনেক অনেক বলি, সেটা হচ্ছে যে আমি অলমোস্ট
এইচএসসি লেভেল থেকে আর কি 10 মিনিট স্কুলে কাজ করতাম। তো তারপর 2017 থেকে 2021 পর্যন্ত কাজ করেছি। তো আমি যা যা শিখেছি, আমি দা স্টোরিতে বলো, মানে যেভাবে আমি কমিউনিকেট করি আমার কাস্টমারদের সাথে, বা স্টোরি টেলিং এন্ড এভরিথিং, এই জিনিসগুলোর হাতে খড়িয়ে আমার 10ms এর থ্রুতে বা আমার কর্পোরেট যে এক্সপিরিয়েন্স ওইটার থ্রুতে। সো আমি দুইটা শব্দে বলতে পারি যে আমি 10ms থেকে আহ, কি কি, মানে কোন দুইটা জিনিস পেয়েছি যেটা অ্যাকচুয়ালি আমার পুরো জিনিসটাই গুছিয়ে দিয়েছে। সেটা হচ্ছে একটা ডিরেকশন এন্ড ডিসিপ্লিন। এই দুইটা জিনিসের থ্রুতে অ্যাকচুয়ালি আমি বলা যায় যে আমার দা স্টোরিটা স্টার্ট করার সাহস পেয়েছি, বা স্টার্ট করে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যতটুকু এগিয়েছে, গ্রো করেছে, ওই পুরো জিনিসটাই আর কি আমাকে একদম স্ট্রাকচার রেডি করায়। এই দুইটা জিনিস অনেক হেল্প করছে, যেটা আমি 10ms এর থেকে শিখছি। তো অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়, কতটুকু আন্ডারস্ট্যান্ডিং হয়ে কমিউনিকেট করলে আমি হয়তো বা একটা বড় ধরনের প্রবলেম অনেক মানে কোনো ঝামেলা ছাড়া সলভ করে ফেলতে পারবো। ওই যে কমিউনিকেশন স্কিল বলো, স্টোরি টেলিং বলো, এই জিনিসগুলো আমি একদমই 10ms এর থেকে শেখা। তো মানে আমি সবসময় এটা বলে রাখি যে আমি খুবই খুবই গ্রেটফুল 10ms এর প্রতি, আয়মান ভাইয়ের প্রতি, অন্যান্য যারা যারা হচ্ছে আমাকে একদম হাতে ধরে কাজ শিখিয়েছে 10ms এর, সবার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ আপু। আশা করছি আমাদের যারা লিসেনার আছে তাদের এই জার্নিতে অনেক বেশি অনুপ্রাণিত করবে। যদি কাছে চলে যাই। আচ্ছা, আপনার আরেকটি পরিচয় হলো যে আপনি একজন সমাজকর্মী। মানে আমি যতদূর জানি আপনি হচ্ছে আহ্বান ফাউন্ডেশনের ঢাকা ডিভিশনের প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। তো অডিয়েন্সের জন্য একটু বলুন যে এই ফাউন্ডেশন কি ধরনের কাজ করে এবং মানে এটি কিভাবে সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। আচ্ছা, আহ্বান ফাউন্ডেশনে আমি প্রেসিডেন্ট এই মুহূর্তে নাই, এই মুহূর্তে নাই আছেন আসলে আমাদের অফিসিয়ালি হচ্ছে আমাদের কাজ আর কি একটু বন্ধ রয়েছে কিছু সময়ের জন্য। আর আহ্বান ফাউন্ডেশন নিয়ে যদি বলি, আহ্বান ফাউন্ডেশন মূলত হচ্ছে সোশ্যাল ওয়ার্ক করে থাকে অ্যান্ড ইউথ ডেভেলপমেন্টে কাজ করে থাকে। বাট হচ্ছে আমি আসলে আহ্বানকে অন্যান্য যে এনজিও বা এনপিও আছে আমাদের, এখন তো অনেক বেশি এগুলা, তো ওইগুলোর সাথে আমি একই ক্যাটাগরিতে হচ্ছে কখনোই ফেলি না। কারণ হচ্ছে আহ্বানের কাজগুলা হয়তো বা ধরো সোশ্যাল মিডিয়া বলো বা অন্যান্য কোথাও এত ছড়ানো ছিটানো না, বা মানুষজন হয়তো বা এত দেখতেছে না। বাট ওরা খুব আহ মানে মাঠ পর্যায়ে যেয়ে মানুষদের সাথে কাজ করার চেষ্টা করে, এবং অলওয়েজ চেষ্টা করে আচ্ছা আমার মানুষ কতটুকু জানতে পারছে, দেখতে পাচ্ছে, সেটার থেকে আমি প্রায়োরিটি দিই যে আচ্ছা আমি আসলে মানুষের কতটুকু কাছে যে হেল্প করতে পারছি। তো এই কারণে দেখা যায় কি যখন হচ্ছে কোনো আহ দুর্যোগ আসে, বা হচ্ছে কোনো এরকম কজ ক্রিয়েট হয় যেখানে হয়তো বা আমাদের গরিব বা সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে হবে, তখন অলওয়েজই দেখা যায় যে আহ্বান থেকে একটা কোনো অ্যাক্টিভিটি বা কোনো প্রজেক্ট নামানো হচ্ছে। তো আহ্বান ফাউন্ডেশন 2011 সাল থেকে কাজ করতেছে, এবং বলা যায় যে 2023 পর্যন্ত হচ্ছে আমরা খুব অ্যাক্টিভলি আলহামদুলিল্লাহ কাজ করেছি। তো গত 1-1.5 বছর ধরে আমাদের অফিসিয়ালি কাজটা একটু কমে গিয়েছে, বিকজ আমাদের হচ্ছে সবাই আসলে মানে যারা যারা ম্যান পাওয়ার ছিল সবাই আসলে হচ্ছে এখন দেখা যায় নিজে নিজ নিজ অন্য জায়গাতেও ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু যখনই হচ্ছে আমাদের একটা প্রজেক্ট হয়, যেমন আমাদের ইনশাল্লাহ হচ্ছে উইন্টার ওয়ার্মার একটা সিগনেচার প্রজেক্ট আহ্বান ফাউন্ডেশনের, তো সামনে ওইটা নিয়ে কাজ করা হবে এই উইন্টার ইনশাল্লাহ। তো ওই প্রজেক্ট গুলো যখন আসে তখন দেখা যায় যে যারা যারা আহ্বান ফাউন্ডেশনে এই যাবৎকাল কাজ করেছে সবাই নিজ নিজ জায়গা থেকে হচ্ছে খুব এগিয়ে আসে। হয়তোবা একদম কন্টিনিউয়াসলি আহ্বানকে সময় দেওয়াটা সবার জন্য একটু কঠিন হয়ে যায় যেহেতু নিজ নিজ ব্যস্ততা থাকে, কিন্তু যখন ওই যেটা বললাম যে একটা কজ ক্রিয়েট হয় তখন দেখা যায় সবাই নিজ জায়গা থেকে হচ্ছে এগিয়ে আসে ওই সময়টার জন্য। তো এখন অনেকেই যারা কলেজে পড়ছে, স্কুলে পড়ছে, বা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে, অনেকেই চেষ্টা করে আর কি এরকম নন প্রফিট অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে কাজ করবার। তো আমি বলবো যে হচ্ছে এখন অনেক অর্গানাইজেশন আছে, বাট যখন তুমি কাজ করা স্টার্ট করবা তখন জাস্ট এটা চিন্তা করো না যে আমি আহ মানে কি পজিশনে কাজ করছি, বা আমি যে কাজ করছি এটা মানুষজন কতটুকু দেখছে, বাহবা দিচ্ছে। ওই জিনিসগুলো চিন্তা না করে তুমি আসলে কতটুকু সার্ভিস মানুষদেরকে দিতে পারছো, কতটুকু ভ্যালু আসলেও অ্যাড করছো, ওই জিনিসগুলোতে আর কি ফোকাস করো। এন্ড দেন হচ্ছে তুমি একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত হও। So, আমি মানুষকে অলওয়েজ ওয়েলকাম করি যে আহ্বানের সাথে হচ্ছে যুক্ত হওয়ার জন্য। আর সামনে ইনশাল্লাহ একটা অপরচুনিটিও থাকবে আহ্বানের সাথে যুক্ত হওয়ার জন্য। তো দেখা যাক আর কি ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপু, অ্যান্সার পেয়ে গেলাম। ফারুকের কাছে চলে যাচ্ছি।
আচ্ছা, সবার অডিয়েন্স যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, সামনে আবাহন ফাউন্ডেশনে যুক্ত হওয়ার সুযোগ থাকছে, তো সবাই আবাহন ফাউন্ডেশনের চোখ রাখুন। ইনশাল্লাহ। এবং ইনশাল্লাহ। এবং আমি নেক্সট কোশ্চেনে যেতে চাই আপু, যে দ্য স্টোরির আপনি অনেক গল্প তো আছে ডেফিনেটলি, যে হুম। স্টোরি এত বছর আপনি একটা ব্র্যান্ড দাঁড় করার পেছনে তো অনেকগুলো গল্প থাকে। তো এমন একটা গল্প আপনার কাছ থেকে শুনতে চাই যেটা হয়তো আপনি অনেকদিন মনে থাকবে, বা এমন কিছু, অনেক গল্প, অনেকের তো অনেক গল্প থাকে সাথে হুম একসাথে হুম যারা হুম। কাজ করেছে বা কিছু, এমন একটা গল্প শুনতে চাই যে এই গল্পটা আপনার হয়তো অনেকদিন মনে থাকবে বা কখনোই আপনি ভুলবেন না। আচ্ছা, তো খুব রিসেন্টলি বলা যায় যে একটা ঘটনা এরকম ঘটেছে, সেটা হচ্ছে আমার যে সকল টেইলার আছে, তো আমার বেসিক্যালি 3 জন টেইলার আর কি। তো এর মধ্যে যার কাছে মানে যাকে আমি সব থেকে বেশি চেষ্টা করি কাজ দেওয়ার বেশি, মানে যার কাজ আমার বেশি ভালো লাগে বা যার কোয়ালিটি একটু বেশি ভালো, তো উনি হচ্ছে একটা আন্টি আর কি। তো আন্টিটার মোটামুটি বেশ ভালো বয়স, এবং হচ্ছে উনি বলা যায় সব থেকে মানে ক্যাপেবল আর্নিং মেম্বার এখন ওনার ফ্যামিলিতে। সো উনার হচ্ছে এক ছেলে এক মেয়ে, এবং হাজবেন্ডও হচ্ছে বেশ অসুস্থ এবং মানে শয্যাশায়ী টাইপের। তো খুবই আনফরচুনেটলি উনি বেশ লম্বা একটা সময়ের জন্য হচ্ছে মাঝখানে অসুস্থ হয়ে গেছিল, এবং শুরুটা হয়েছিল জ্বর দিয়ে। তো আমি ভাবছি আচ্ছা জ্বরই যেহেতু, হয়তো বা আন্টির 1-2 সপ্তাহ সময় লাগবে রিকভার করতে, সমস্যা নাই। তো আন্টির অসুস্থতা হচ্ছে খুব বেড়েই যাচ্ছিল, এবং যেটা শেষ পর্যায়ে যে হচ্ছে আন্টির একটা চোখের অপারেশন হয়েছে, আন্টির কিডনিতে প্রবলেম ধরা পড়ছে, এবং আরো বেশ কিছু ছোটখাটো সমস্যা আন্টির ধরা পড়েছে। তো সব মিলায়ে হচ্ছে আন্টি, মানে আন্টির জায়গায় আমি যদি নিজেকে চিন্তা মানে করছিলাম তখন, আমি জীবনেও ধরো হচ্ছে আমি দোকানে এসে দোকান খুলে আমার টেইলারিং মেশিন সামনে নিয়ে কাজ করতে বসবো, সময় সময় হচ্ছে আমি এগুলো ডেলিভারি, এগুলো আমি চিন্তাও করতাম না। কিন্তু আন্টি হচ্ছে এরকম মনে হয় 3 সপ্তাহের মতো আর কি কাজ থেকে দূরে ছিল। তো 3 সপ্তাহ পরে উনি সুস্থ না, এন্ড আমি খুবই মানে বিপদেই পড়ে গেছিলাম যে আমার অর্ডার আমি টাইম টু টাইম ডেলিভারি করতে পারতেছি না। আমি খুবই হচ্ছে কাস্টমারদের মেসেজ পাচ্ছি যে কবে কিভাবে কি হবে। আর আমার অন্য যে 2 জন টেইলার আছে, ওই 2 জন বেসিক্যালি উনার থেকেই কাজ শিখেছে। তো খুবই স্বাভাবিক যে কাজের কোয়ালিটি একটু এদিক সেদিক হবেই আর কি। তো আমি হচ্ছে মানে আমার ডিমান্ড টাইম মতো ফুলফিল করতে পারতেছিলাম না। কিন্তু আন্টি 3 সপ্তাহ পরে উনি এসে দোকানে বসছে, এবং উনি আমাকে কলও করছে যে আন্টি আমি হচ্ছে দোকানে আসছি, আপনি আসেন। তো আমি হচ্ছে গেছি, and যেয়ে দেখে হচ্ছে আন্টি আমার কাজ করতেছে অলরেডি। এন্ড আমি এত অবাক হয়েছি যে মানে হাউ ইজ দিস পসিবল, যে এত অসুস্থ, ওনার হাত পা তখন অলরেডি ফুলেও ছিল, এবং হচ্ছে উনি প্রপারলি চোখেও দেখতে পারছিল না, সিন্স ওনার চোখের অপারেশন, চশমা পরে। তো আমি আন্টিকে দেখে খুবই অবাক হয়েছি, এবং আমার মনে হয়েছে যে ভাই অ্যাটলিস্ট দা স্টোরিকে আন্টি ওই লেভেলে হচ্ছে ভালোবাসে বা নিজের মনে করে দেখেই হচ্ছে আন্টি এই রিস্ক নিয়ে হচ্ছে মানে আন্টি হচ্ছে আমার অর্ডার গুলা বানানো স্টার্ট করছে এভরিথিং। তো আমি আন্টির ওই 3 সপ্তাহ খুবই একটা মানে আমি খুবই বলা যায় যে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনে ছিলাম, যে কিভাবে কি হবে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম এরকম হচ্ছে। হ্যাঁ, 3 সপ্তাহ পরে আন্টি যে কামব্যাকটা দিছে, যদিও তিনি তখনও অসুস্থ, ওইটা আমাকে অনেক ইন্সপায়ার করছে, টু বি ভেরি অনেস্ট। যে মানে তোমার যদি ইচ্ছা শক্তি থাকে ইউ ক্যান ডু এনিথিং। মানে আমি আসলে আন্টির অসুস্থতাটা না তোমাদেরকে শব্দে বুঝাইতে পারবো না, বিকজ মানে এটা আসলে দেখার মতো ছিল, যেহেতু উনি অনলি আর্নিং মেম্বার, ওনার ভালো বয়স। তো তাও উনি ওনার এত সিরিয়াস অসুস্থতা নিয়ে যে আমার মানে দা স্টোরির কাপড় বানাতে চলে আসছেন, টাইম টু টাইম তারপর ডেলিভারি দেওয়া স্টার্ট করছে। আমি খুবই অবাক ছিলাম, আমি খুবই মানে ইন্সপিরেশন পাইছি এটা থেকে, যে ভাই মানে এত অসুস্থ মানুষ যদি তোর ব্র্যান্ডের জন্য কাজ করতে পারে, তাহলে তোর সব আলসেমি সবকিছু বাদ দিয়ে উচিত সময় মতো সব কাজ করা দা স্টোরির জন্য। তো এই যে পার্টিকুলার ইনসিডেন্ট আমাকে একই সাথে খুব ফ্রাস্ট্রেশনেও নিয়ে গেছিল, আবার একই সাথে এই জিনিসটাই আমাকে সব থেকে বেশি মোটিভেট করছে এখন পর্যন্ত আর কি। তো এটাই খুব মেমোরেবল আমার জন্য, খুবই মেমোরেবল আসলে। এটা ওয়াজ অ্যান অ্যামেজিং স্টোরি। এবং এই আপনার এই গল্পটা থেকে আমার রিসেন্টলি একটা গল্পের কথা মনে পড়লো। আহ, কিছুদিন আগে আমার শুটিং ছিল আমার আচ্ছা পার্সোনাল আচ্ছা প্রজেক্টে। সো এখানে আমার অ্যাক্ট্রেস যিনি ছিলেন উনি আমার ইউনিভার্সিটির সিনিয়র আপু। তো ওনার আচ্ছা একটা আচ্ছা। নাচের একটা
ইয়া ছিল আর কি, স্টেপ ছিল কিছু। তো যেটা হয় যে উনি যেদিন নাচের শুটিং যেদিন ছিল ডে 2 তে, হুম তার আগের দিন হুম। রিক্সা অ্যাক্সিডেন্ট করে। এটা কিন্তু আমি জানি না, আমাকে আমাকে তিনি আচ্ছা আচ্ছা। বলেন নাই যে তিনি রিক্সায় অ্যাক্সিডেন্ট করছে, তার পায়ে যে আঘাত লাগছে। তো হুম তারপরের হুম দিন এসে আমাকে সেটে এসে উনি আমাকে বলল যে হচ্ছে আমার পায়ে এরকম অবস্থা। আমি বললাম এটা কেমনে পসিবল তাহলে আজকে এই শুট করা? তবুও ও বলতো তুই জাস্ট দোয়া কর, আমি করবো। এন্ড ফাইনালি অনেক জোস ভাবে সেই কাজটা করছে। আমি অবাক যাক হয়েছিলাম আসলে যে মাশাআল্লাহ কেমনে পসিবল। মাশাআল্লাহ। এটা আসলে হুম ডেডিকেশন থাকলে আসলে যে কোনো কাজে হয়তো বা সাকসেসফুল হওয়া পসিবল। এক্স্যাক্টলি। জাস্ট হ্যাঁ এক্স্যাক্টলি। সময়, আমরা আমরা যেটা সমস্যা আমাদের অ্যাজ এ হিউম্যান বিং, আমরা সেই ধৈর্যটা রাখতে পারি না। যে আমি বারবার পড়ে যাচ্ছি, বারবার পড়ে যাচ্ছি। হুম কেউ হুম। পড়ে গিয়ে আসলে পড়েই থেকে যায়, কেউ আসলে উঠে দাঁড়ায় এবং সেই উঠে দাঁড়ানো মানুষগুলোকে এক্স্যাক্টলি। হয়তো বা ফিউচার মনে রাখে। থ্যাংক ইউ সো হুম মাচ আপু, হুম। এটা জানা আমি অ্যামেজিং এখানে স্টোরি। একটা জিনিস একটু অ্যাড করব একদম ফারুক, একদম। সেটা হচ্ছে আমি আমার পার্সোনাল লাইফ বলো বা এই যে বিজনেস আলহামদুলিল্লাহ যতটুকু গ্রো করেছে বিজনেসে বলো, আমি হচ্ছে কিছু জিনিস খুব মানে চেষ্টা করি স্পিরিচুয়ালি চিন্তা করার বা ধরো একদম কানেক্ট করার আর কি। তো আমি আমার এই যে এত বছর মানে যত বছর ধরে বেঁচে আছি, একটা জিনিস আমি অলওয়েজ দেখছি যে ওই যে বলে না যে তুমি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ মানে একটু পরে একটা ভালো সময় আসতেছে এরকম। And এটা না আসলে হচ্ছে ভালো সময় না, শুধু অনেক বেশি ভালো সময় আসে যে তুমি হচ্ছে ওই যে যেই ব্যাকল্যাশ বলো বা যে একটা খারাপ এক্সপিরিয়েন্স তোমার হয়েছে ওইটা না মনেও থাকে না। তো যখন এক্স্যাক্টলি। লাইফে আসলেও এক্সট্রিমলি একটা ব্যাড সিচুয়েশন যায় বা তোমার মনে হয় যে আচ্ছা না এটা থেকে আমি আর রিকভারি করতে পারবো না, উঠতে পারবো না, বাট সময় মতো না আল্লাহ একদম ঠিকই বেস্ট যেটা তোমার জন্য সেটা দিয়ে দেয়। তো এটা একদম আমি জানি না যে কয়জন বা কারা কারা দেখতেছি লাইফটা, বাট আমি যে কয়জনই দেখছি আমি এই জিনিসটা বলবো যে মানে কখনোই আশা হারেও না, আল্লাহ রাসূল সময় মতো আসলে সব ঠিক করে দেয়। বাট তোমার একদম ওই যে নিয়ত, চেষ্টা, এই জিনিসগুলো হচ্ছে একদম ঠিকঠাক থাকা খুব জরুরি। একদম একদম আপু, আমি মানে মনে প্রাণে বিশ্বাস করি, ট্রু বি অনেস্ট। হুম হুম। থ্যাংক ইউ সো মাচ। এটাই। হ্যাঁ, জুয়ের কাছে চলে যান। আপু আপনি মাত্রই বলছিলেন যে অনেক রকম বাধা আসে আমাদের জীবনে, হুম কিন্তু হুম আমরা হুম। ভাবি যে হয়তো পার করতে পারবো না। তো হুম হুম আপনারও হয়তো নারী উদ্যোক্তা হিসেবে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তো হুম এরকম হুম। দু একটা কি মনে পড়ে যে কিরকম বাধা আপনি পেয়েছেন এবং কিভাবে মোকাবিলা করেছেন? হুম। এইটা খুব কমন আসছে আমাদের বাংলাদেশে, আরো বেশি হয়। বাট যেই চ্যালেঞ্জটা আমি আসলে এখনো ফেস করি সেটা হচ্ছে আমার যখন মানে সোর্স করতে হয় ফ্যাব্রিক, ওই সোর্সিং এ হচ্ছে আমি বেশ একটা চ্যালেঞ্জ ফেস করি। বিকজ হচ্ছে ধরো আমার এই বিজনেসটা তো আমার একার, এন্ড হচ্ছে মানে আমার কোনো পার্টনার বা কেউ নাই যে হচ্ছে আমার সাথে একদম A to Z হচ্ছে আমার সাথে থাকবে। তো প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে হইতেছে হচ্ছে আমি যেই প্যারাটা বেশি খাই, মানুষজন না যখন দেখে যে একটা একটা মেয়ে আসছে, একটা মেয়ে এসে হচ্ছে তার বিজনেসের জন্য কাপড় কিনবে কিংবা বিজনেসের জন্য এইটা কিনবে ওইটা কিনবে, ওই যে যে দোকানদার সে খুব মানে হার্ডলি এরকম থাকে যে সে সিরিয়াসলি নিচ্ছে। সে মনে করে যে আচ্ছা একটা মেয়ে তো আসছে, আরে ধুর ধরায় দেই যে কোনো একটা এরকম। তো এইটা একটা ব্যাপার, এটাতে আসলে আমি এখনো খুব প্যারা খাই। কারণ ধরো হচ্ছে আহ বাংলাদেশে এই যে ক্লোদিং মার্কেট বলো বা হচ্ছে যে গজ কাপড়ের যে মার্কেট গুলো, এগুলো খুবই মানে অনেক স্যাচুরেটেড, এক একটা এক এক জায়গায়। তো তোমার আসলে অনেক, তুমি যখন বিজনেস করতে নামবা তখন দেখা যায় তোমার অনেক খুঁজে খুঁজে এমন কাউকে বের করতে হবে যে তোমাকে সময় মতো সবকিছু ডেলিভারি দিচ্ছে, তোমাকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট এনে দিচ্ছে। তো এই সোর্সিং এর ব্যাপারটাতে হচ্ছে আমি খুবই মানে আমি এখনো পর্যন্ত খুব চ্যালেঞ্জ ফেস করি। আমার কাছে মনে হয় যে আচ্ছা এইবার চ্যালেঞ্জ ফেস করলাম, নেক্সট বার মনে হয় করবো না। বাট এভরি টাইম দিস হ্যাপেন্স, আই ডোন্ট নো যে আসলে এটা কি আমাদের দেশেই শুধু হচ্ছে নাকি, আই ডোন্ট নো। বাট আমি যারা আহ, মেয়ে যারা আছো, যারা হচ্ছে বিজনেস স্টার্ট করতে চাও, and আমার এই কথা শুনে মনে হচ্ছে যে না অনেক চ্যালেঞ্জিং মনে হয়, স্টার্ট করতে পারবো না এই সেই, ট্রাস্ট মি এই একটা চ্যালেঞ্জ ছাড়া ওরকম কোনো বড় চ্যালেঞ্জই হচ্ছে আমি এখন পর্যন্ত আসলে ফেস করি নাই আলহামদুলিল্লাহ, যে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমার কাছে একটি বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে একা একা যে সোর্সিং এর ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্ট, ভালো কোয়ালিটির প্রোডাক্ট বের করে আনা এবং সময় মতো হচ্ছে এটা ডেলিভারি আমি পাচ্ছি কিনা ওইটা। কিন্তু সাহস করে আমার কাছে মনে হয় যে মানে যারাই ক্লোদিং বিজনেস বলো বা অন্য যে কোনো কিছু শুরু করতে চাচ্ছ, সোর্সিং এ প্যারা খাও, তারা আগে শুরু করো।
নিজে নিজে ধাক্কা খেয়ে শিখার থেকে বড় শিক্ষা আসলে নাই। তো আমি যেমন হচ্ছে আমার দা স্টোরি যখন আমি স্টার্ট করছি, তখন একদম প্রথমে হচ্ছে আমি মানে আমার প্রোডাক্ট সোর্স করতাম হচ্ছে ইসলামপুর থেকে। তো এখন আমি ইসলামপুর থেকে সোর্স করি না, এখন আমার নিজেরই ভেন্ডর আছে যারা আমাকে প্রোডাক্ট এনে দেয়। তো আমি প্রথম 1-2 কালেকশনের সময় আসলে আমি খুবই বাফলড থাকতাম যে আমাকে এত দূরে আমার যাইতে হবে, আসতে হবে, কেমনে কি হবে, ঢাকা শহরের জ্যাম তো আরেক জঘন্য ব্যাপার। বাট আমি ধাক্কা খাইতে খাইতে মানুষদের কাছে যাইতে যাইতে এন্ড মানুষের হচ্ছে ওই যে একটা ডিসগাস্টিং লুক দেখতে দেখতে তারপর হচ্ছে আমি হচ্ছে আবার 2-3 জন ভেন্ডর খুঁজে বের করছি যে না ভাই, আমি তোমাদেরকে অনলাইনে ছবি পাঠাবো, তোমরা আমাকে এনে দিবা, আমার যদি মাঝে মাঝে আশা লাগে আমি আসবো, বাট রিল্যাক্সে সবকিছু করা যায় আর কি। তো ধাক্কা খেয়ে খেয়ে আর কি শিখো, বাট টেক ইউর স্টেপ আর কি, ফার্স্ট স্টেপ। যে চ্যালেঞ্জ আসবে দেখে জাস্ট বসে থাকবো না, বা মনে করো না যে আচ্ছা সোর্সিং এ তো অনেক হেল্প, আমি এটা করতে পারবো না। বিশ্বাস করো, শুরু করার পর সবকিছু হয়ে যায়, টাইম টু টাইম সব একদম সেট হয়ে যায়। আপুর গল্পের থ্রুতে কিন্তু আমরা অনেক উপদেশমূলক জিনিস শিখতে পারছি, এটা একটা ভালো সাইন আমাদের জন্য, দর্শকদের জন্য। আমরা কি এখন ফারুকের কাছে চলে যাব? হ্যাঁ, আমরা লাইফের একদমই শেষ পর্যায়ে চলে আসছি অলমোস্ট। সো আমাদের শেষ করতে হয়, বাট তার আগে আমি একটু বলি যে আপু যে শুরু করার কথা বললেন, আহ হুম হুম আমিও এটা বিশ্বাস করি যে আমাদের সমস্যা যেটা হয়, আমরা যে কোনো কিছু আসলে শুরু করতে ভয় পাই, হুম হুম স্পেসিফিক্যালি এটাই। কোনগুলো, যেগুলো 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 হচ্ছে গতানুগতিক কাজের বাইরে। সাপোজ আপনি এটা এটা একজন মেয়ে ক্লোদিং এর বিজনেস করবে, সমাজ কি চোখে দেখবে যে হুম বিজনেস হুম করতেছে। হুম বাট এটা কথাটা না শুনে এই চ্যালেঞ্জ গুলোকে কাঁধে নিয়ে যারা আসলে মানে এগিয়ে যেতে পারে, তারাই আসলে হয়তো বা আলোর মুখ দেখে এবং তারাই দৃষ্টান্ত হুম। ক্রিয়েট করতে পারে, এটা আমি বিশ্বাস And করি। এটা আমি and এই এই সরি ইন্টারাপ্ট করলাম তোমাকে, তুমি ডেফিনেটলি একটা কথা বললে না যে একটা মেয়ে হচ্ছে ক্লোদিং বিজনেস করবে এন্ড এভরিথিং। তো আমার নিজের বলতে পারো বেশ ক্লোজ মানুষজনই হচ্ছে এরকম আছে, যখন শুনে যে তামিম এখন কি করে, তামিম এখন জব করতেছে না, ও তো হচ্ছে এখন বিজনেস করতেছে। আচ্ছা বিজনেস ভালো, কি করতেছি, রাইট। বিজনেস? হ্যাঁ, তো আচ্ছা কি বিজনেস? ক্লোদিং বিজনেস। তো অনেকে না ক্লোদিং ক্লোদিং ওয়ার্ডটা এখন অনেকেই আছে যারা বুঝতে পারে না ক্লোদিং বিজনেস কি। কারণ তারপর দেখা যায় যে বলতে হয় কাপড়ের ব্যবসা। তো যখন এটা শুনে যে কাপড়ের ব্যবসা, মানে ও মাই গড, তোমরা বিশ্বাস করবে না মানুষজনের লুকটা কি থাকে, যে কাপড়ের ব্যবসা করার কি আছে, ব্র্যাক থেকে পড়ে বিবিএ পড়ে তারপর হচ্ছে এত জায়গায় জব করে এখন কাপড়ের ব্যবসা করতেছে। ওরা যে কি পরিমাণে মানে ডিমিং করে কথা বলে, ক্রেজি। তো এইসব আসলে অনেক ডিমোটিভেট করে ফেলে। ইটস ট্রু, আমার নিজেকেই অনেক ডিমোটিভেট করছে একটা সময়, বাট এখন আমার কাছে মনে হয় যে ভাই আমি দা স্টোরি আমার যতটুকুই আগাইছে, আমি নিজে যা যা শিখছি ওইটা আমাকে আসলে কোন একটা জবে যে আমি এটা শিখতে পারতাম না। হ্যাঁ, মানে এটি নিজে নিজে ধাক্কা খেয়ে যে রিয়েলাইজেশন গুলো আছে, এগুলো না আসলে অন্য লেভেলের। এটা যে বুঝতে পারে সেই শুধু বলতে পারবে। কারণ আমরা সবসময় মনে করি কি যে আচ্ছা একটা জিনিস আমার 5 বন্ধুর জন্য কাজ করছে, এটা হয়তো বা আমার জন্য কাজ করবে, বাট না, দিস ডাজন্ট হ্যাপেন আসলে। দেখা যায় তোমার জন্য হয়তো অপশন বি কাজ করতেছে, সো ইউ ফাইন্ড ইউর অপশন। তো এটাই মানে নিজে নিজে শিখার থেকে বড় শিক্ষা আসলে নাই। তো যে যা শুরু একদম করতে চাও, যদি দেখো যে তোমার নিয়ত ঠিক আছে, জাস্ট স্টার্ট। কখন পারফেক্ট টাইম আসবে, কখন তুমি 100 সবকিছু গুছাইতে পারবা, এটার জন্য ওয়েট না করে জাস্ট স্টার্ট, দেখো কি হয় আসলে। একদম। আপু যে বললেন যে কাছের মানুষদের কথা, তো আমার খুব কাছের একজন বড় ভাই, তিনি বাংলাদেশে অনেক মানে ওয়ান অফ দ্য বেস্ট রাইটার এট দিস মোমেন্ট। সো উনি একটা কথা ওনার একটা কথা আমার ভালো লেগেছিল যে কাছের মানুষ থেকে দূরে থাকুন। টু বি অনেস্ট, এই কথাটা আমি অনেক, এই কথাটা শুনলে আমাদের অভিভাবক সমাজ বলে কাছের মানুষ থেকে দূরে থাকুন, বাট এখন আমাদের রিয়েল লাইফের সাথে কতটা মানে রিলেভেন্ট এই বিষয়টা যে কাছের মানুষ থেকে দূরে থাকুন, কেন আসলে এই কথাটা বলে? আসলে বিকজ আপনি যতই ভালো কাজ করতে চান না কেন, কিছু সংখ্যক মানুষ যারা আপনাকে সাপোর্ট করবে, তাহলে আপনি খুবই লাকি। বাট আপনি এমন মানুষের কাছ থেকে আসলে অবহেলা বা অপমান বা এই জিনিসগুলো সহ্য করতে হয়, যাদের কাছ থেকে আমরা কিন্তু সাপোর্টটাই আশা করেছিলাম এট দ্য এন্ড অফ দ্য ডে। বাট কাছের মানুষরা এক্স্যাক্টলি কিন্তু এক্স্যাক্টলি সো স্ট্রাগলটা দেখে না, এই জন্য আমি একটা কথা সবাই ইয়া করি, এখন চুপ থাকা অনেক ইম্পর্টেন্ট। লেট দেম সে। অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, যারা আসলে বুঝে, আবার বলছে গতানুগতিক কাজের বাইরে গিয়ে যারা এই কাজটা করতে চায়, কাছের মানুষদের থেকে তাদের একটা দূরত্ব তৈরি হয়ে যায় অনেক সময়। ইটস ট্রু। এক্স্যাক্টলি। হুম। অনেকটা জীবন থেকে নেয়া। ওকে। একদম সো আপু, একদম।
হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপু। আমরা আসলে আমি সবসময় প্রত্যেকটা লাইভের শেষে একটা কথা বলি যে আহ, হুম। সময়ের কাছে বারবার হেরে যায় মানুষ, টু বি অনেস্ট। এবং আমাদের সত্যি কথা। আজকেও হেরে যেতে হচ্ছে। এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। লাস্ট একটাই কোশ্চেন করবো, জাস্ট ব্র্যান্ড ক্যানভাসের সাথে আড্ডা দিয়ে কেমন লাগলো? ভীষণ ভালো লাগছে, ইটস ওয়ান্ডারফুল টু বি হিয়ার, টু বি ভেরি অনেস্ট। আমি হচ্ছে ব্যাক স্টেজে তোমাদের বলছিলাম যে আমি আসলে অনেকটা লম্বা সময় পরে এরকম আড্ডা দিচ্ছি বা ধরে এই ধরনের কথাবার্তা হচ্ছে সেটা শেয়ার মনে হয় করছি। নাই, কিন্তু আপনি অনেক ফ্লুয়েন্ট ছিলেন, টু বি অনেস্ট। হ্যাঁ, আমি শুরুতে হচ্ছে আসলে একটু কথা বলতে একটু প্যারা খাচ্ছিলাম, বাট এরপরে ঠিকঠাক হয়েছে। তো আমার এক্স্যাক্টলি। পার্সোনালি কথা বলতে অনেক ভালো লাগে। হ্যাঁ, কথা বলতে ভালো লাগে বলতে হচ্ছে ধরো মানুষের সমস্যা নিয়ে, সলিউশন নিয়ে, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে আমার কথা বলতে ভীষণ ভালো লাগে। কিন্তু গত 9-10 মাস হচ্ছে একটু কথাবার্তা সবার সাথে আমার কম হয়েছে, বা মানে যে কোনো বিষয়ে আসলে আমার কথাবার্তা কম হয়েছে। And এতটা একটা বড় সময় পরে এসে তোমাদের সাথে আজকে কথা বলে আমার আসলেও খুবই ভালো লাগছে। And আমি তোমাদের সাথে জয়েন করার আগেও ভাবতেছিলাম আল্লাহ জানে আমি কি বলবো, কি করব, বাট আমি শুধু চাচ্ছিলাম তোমাদের সাথে আড্ডাটা হোক। তো দ্যাট হচ্ছে আমার এই যে একটা নার্ভাসনেস বলো বা হচ্ছে আমার একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে, কনফিডেন্স একটু লো, এই জিনিসগুলো যেন ফিক্স হয়ে যায়। তো থ্যাংক ইউ সো মাচ আসলে যে হচ্ছে আমাকে ইনভাইট করার জন্য। And তোমরা যে কাজটা করতেছো, আমি ফাহিমকে হচ্ছে বলছিলাম যে এই জিনিসগুলো আসলে খুবই ভালো। হয়তোবা শুরুতে বা ইনিশিয়াল ফেজে দেখা যায় রেসপন্সটা ওরকম মন মতো আসে না, কিন্তু একদম। মানে তুমি যেটা করতেছো এটা নিয়ে তুমি অলওয়েজ ট্রাই করবা যে সেলফ মানে স্যাটিসফাইড থাকার, বিকজ তুমি যেটা করতেছো খুব ভালো কাজ করতেছো। এন্ড একজনও যদি আসলে ইন্সপায়ার্ড হয় ওইটাই তো অনেক। তো থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি আসলে, এন্ড কিপ ডুইং গুড ওয়ার্কস। থ্যাংক ইউ সো মাচ আপু। জয়ের কিছু বলার আছে দেশে? না, আমার আমার আসলে এটাই আরেকটা জিনিস জিজ্ঞেস করার ছিল, বা আপনি বলতে পারেন চাইলে দর্শকদের উদ্দেশ্যে কোনো পজিটিভ কথা। এমনি আপনি সব পজিটিভ কথাই বলছেন, আমাকে আচ্ছা, যদি জি। আচ্ছা, আমি আই থিঙ্ক অনেক বেশি পজিটিভ কথা বলে ফেলছি। লাস্ট যেটা আসলে বলবো, আমি অলওয়েজ এই জিনিসটাই বলি, আই থিঙ্ক অলরেডি অনেকবার বলছি, সেটা হচ্ছে যে একটা পারফেক্ট টাইমের ওয়েট করো না কোনো কিছুর জন্য। জাস্ট তুমি দেখো যে তোমার নিয়ত ঠিক আছে কিনা। আমি এই ব্যাপারটা অলওয়েজ বলি। ইনফ্যাক্ট আমি যত বছর জব করছি এক একটা জায়গায়, আমার যখন ইন্টারভিউ হইতো বা যখন হচ্ছে আমি সিইও বা ওদের কারোর সাথে কথা বলতাম, আমি সবসময় আর কি এই জিনিসটা নিয়ে চেষ্টা করতাম জানার যে আচ্ছা ওদের এই বিজনেসটা নিয়ে বা ওদের কোম্পানি নিয়ে ওদের নিয়তটা কি, ওইটা কতটুকু ভালো। এসে আই নো যে সবসময় হয়তো বা সবকিছু চাইলেও মন মতো রাখা যায় না, বাট তুমি যেটা স্টার্ট করতে চাও যদি তুমি দেখো যে হচ্ছে হ্যাঁ আমার উদ্দেশ্যটা ভালো, আমার উদ্দেশ্যটা ঠিক, জাস্ট শুরু করো। তুমি হচ্ছে ওই যে ধাক্কা খেয়ে যা যা শিখবা ওইটার থেকে বড় শিক্ষা আর নাই। তো পারফেক্ট একদম। টাইমের ওয়েট না করে জাস্ট স্টার্ট করো, ইউ ফাইন্ড ইউর ওয়ে, ইউ ফাইন্ড ইউর অপশন, যেটা দেখবে অন্য কারোর জন্য কাজ করে না এটা তোমার জন্য কাজ করবে। তো এটাই বলার আছে আসলে সবার জন্য। এবং একদমই জীবনে ধাক্কা খাওয়াটা অনেক বেশি জরুরি, সেটা জব লাইফ হোক, ওয়ার্ক অনেক, লাইফ হোক, বা অনেক। পার্সোনাল লাইফ হোক, টু বি অনেস্ট। এক্স্যাক্টলি, রাইট। এক্স্যাক্টলি, ওইটা খুবই দরকার, বিকজ ওইগুলোই আসলে শিখায় যে তুমি কি করতে পারবা আর কি করতে পারবা না। তো এক্স্যাক্টলি, ওইটাই। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার এত থ্যাংক ব্যস্ততার ইউ। মধ্যে আমার ব্র্যান্ড ক্যানভাসকে সময় দেওয়ার জন্য। আশা করছি সামনে কোনো আড্ডায় আপনাকে আমরা আবার পাবো। ইনশাল্লাহ, আহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এবং আমি অবশ্যই আমরা প্রার্থনা করি যেন স্টোরি এগিয়ে যাক, এবং অডিয়েন্স যারা আছেন তারা যারা ড্রেস পারচেস করতে চান বা জামা কিনতে চান, ডেফিনেটলি ইউ ক্যান চুজ দ্য স্টোরি উইদাউট এনি ডাউট। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইনশাল্লাহ। উইথ আস। অ্যান্ড থ্যাংক ইউ, আজকের তোমাদের মতো জন্য অনেক শুভকামনা রইলো। অনেক ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। থ্যাংক ইউ সো মাচ আপু। আজকের মতো এখানে শেষ করছি। দ্য ব্র্যান্ড ক্যানভাস প্রেজেন্টস দ্য হাসলার শো এপিসোড 6 দেখার আমন্ত্রণ জানাই সকলকে। সকলকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম, গুড নাইট, থ্যাংক ইউ।